করে। হুম এই অ্যালগিটা অক্সিজেন সাপ্লাই করে ওয়াটার বডিতে, অক্সিজেন সাপ্লাই করে, কারণ ওয়েস্ট ওয়াটারের মধ্যে হিউজ পরিমাণ অর্গানিক্স, তো বিউডি তো অনেক, মোর দ্যান 200। এই অর্গানিক্সটাকে ডিকম্পোজিশন, মানে ডিকম্পোজিশনের জন্য মাইক্রোবস যে অক্সিজেনের প্রয়োজন, এই অক্সিজেনটাই সাপ্লাই করে থাকে অ্যালগি। হুম তাহলে এই অ্যালগিটা অক্সিজেন সাপ্লাই করছে, মাইক্রোবস অক্সিজেন নিচ্ছে এবং অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করছে। এটাই হচ্ছে অক্সিডেশন ফোর্সের মেইন থিওরি বা প্রিন্সিপাল। হুম আমরা এখানে ডিটেলস আলোচনা বেশি করব না, যে কথাটা বললাম এইটাই। হ্যাঁ এগুলির ধরো টাইপস কিভাবে ফাংশন করে থাকে, অক্সিডেশন পন্ডস আবার 3 টাইপস হয়ে থাকে, যেমন ধরো অ্যারোবিক অক্সিডেশন পন্ডস, অ্যানারোবিক অ্যান্ড ফ্যাকাল্টেটিভ। হুম এরকম। তো আমরা আলোচনা করতে চাচ্ছি যে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, ট্রিকলিং ফিল্টার প্রসেস, এই দুইটার মধ্যে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসটা ভেরি মানে মোস্ট পপুলার। এখানে এটা কিভাবে কাজ করে থাকে, আপনার প্রাইমারি ট্রিটমেন্ট, আমি স্টিল ওয়েস্ট ওয়াটারই বলছি বা ইফ্লুয়েন্ট যাই বলি না কেন, ওয়াটার গোস টু দ্য অ্যারেটর, অ্যারেশন ট্যাঙ্ক। অ্যারেশন মানে যেখানে এয়ার পাস করা হয়, সাপ্লাই দেওয়া হয়, হ্যাঁ সেখানে। হ্যাঁ দেখো, এয়ার কম্প্রেসারের মাধ্যমে এখানে এয়ারটাকে ডিফিউজ করা হচ্ছে, এয়ারটাকে ডিফিউজ করা হচ্ছে চেম্বারে। এখানে কি কি প্রয়োজন পড়ে, এখানে প্রয়োজন পড়ে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াই কিন্তু অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশনে হেল্প করে, এবং এই ব্যাকটেরিয়ার সার্ভাইভালের জন্য অক্সিজেন লাগে। এই অক্সিজেনটা এখান থেকে সাপ্লাই করা হচ্ছে, মানে ইনএক্সপেন্সিভ মিনস হচ্ছে এয়ারও কিন্তু আমরা দিতে পারি। এয়ার এয়ার এয়ারের পরিবর্তে যদি মানে পিওর অক্সিজেন সাপ্লাই করি, তাহলে ফাংশনটা আরো ভালো করে, সময় কম প্রয়োজন হয়, বাট লেস এক্সপেন্সিভ হচ্ছে এয়ার। কোনো কিছু প্রয়োজন, জাস্ট এয়ারটাকে আমরা ডিফিউজ যদি করি এখানে, হুম আহ, আমরা কয়েক ঘন্টা যদি এখানে টাইমটা অ্যালাউ করি, তাহলে কিন্তু আপনার ডিকম্পোজিশন এখানে, আমাদের সেকেন্ডারি ক্লারিফায়ার যেটা, এই যে প্রাইমারি ক্লারিফায়ার যেমন এখানে তেমন সেটলিং, আমি আবারও বলছি, ক্লারিফায়ার হচ্ছে কিছুই না, একটা সেটলিং ট্যাঙ্ক। এই সেটলিং ট্যাঙ্কে তখন এই স্লাজগুলি সেটেল ডাউন করে, করে আলটিমেটলি এই স্লাজটা কিন্তু পাম্পের মাধ্যমে আউট করা হয়। পাম্পের মাধ্যমে স্লাজটা যেগুলি এখানে ডিপোজিট করছে, এখানে এই দিক দিয়ে পাম্প করে স্লাজগুলি আমরা আউট করে নিই। এখানে দেখো ডট 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 দেওয়া হয়েছে, এগুলি অ্যাকচুয়ালি কিন্তু মাইক্রো বা ব্যাকটেরিয়া অ্যাক্টিভেটেড স্লাজ। যেটা অ্যাক্টিভেটেড স্লাজ বলতে, এই স্লাজের মধ্যে কিছু মানে যে ব্যাকটেরিয়া থাকে, হুম এই ব্যাকটেরিয়াটা এগেইন আবারও এয়ারেশন ট্যাঙ্কের মধ্যে আসছে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। ওয়াটার যা ছিল, মানে এখানে ট্রিটমেন্টের পরে, মানে অর্থাৎ হচ্ছে ডিকম্পোজিশন যখন কমপ্লিট হয়, তখন ক্লারিফায়ার, সেকেন্ডারি ক্লারিফায়ার মধ্যে সেটেল ডাউন করছে। আফটার ক্লারিফিকেশন, মানে আফটার সেটেল ডাউন, এই ওয়েস্ট ওয়াটার, স্টিল আমি ওয়েস্ট ওয়াটার বলছি, আউটলেট এটা, এই আউটলেটের পরে তখন ক্লোরিন অ্যাড করা হচ্ছে বা ডিসইনফেক্টেন্ট করে ডিসচার্জ করা হচ্ছে টু দ্য সারফেস ওয়াটার। যদি এই যে ইউনিটটার কথা বললাম, এটা কি ইউনিট? অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস। এই ইউনিটটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস। এটা স্মল স্কেলে, কোনো স্মল স্কেলে যখন ইয়ে করা হয়, ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট করা হয়, করে যখন এনভায়রনমেন্টে ওয়াটার বডিতে ডিসচার্জ করা হয়, তখন এইরকম ইউনিট ইউজ করা হয়। এরকম ইউনিট যেমন ধরো এখন ইন্টারন্যাশনালি এই বড় বড় শিপ যেগুলি, হ্যাঁ
ওশানে যেগুলি চলাফেরা করে, তারা যেখানে সিওএস প্রোডাকশন করে, বোথ সিএস এবং ওয়েস্ট ওয়াটার যেটা জেনারেট হয়, তারা কিন্তু আফটার ট্রিটমেন্টই ডিসচার্জ করে সিতে এগেইন। গতকালই আমার সঙ্গে কথা হচ্ছিল, আমি গতকালে যে আমাদের প্রফেশনাল মাস্টার্সের যে কোর্সগুলি আমরা অফার করে থাকি, সেখানে মেরিনের কিছু লোকজন এখানে আমাদের প্রফেশনাল মাস্টার্স কোর্স করার জন্য এসছে। তাদের সঙ্গে কথা হলো, তাদের এই ওয়েস্ট ওয়াটার যেটা শিপের মধ্যে জেনারেট করে অন্য দেশে যখন যায়, বাংলাদেশের সমুদ্র সীমায় এরকম কোনো মনিটরিং তেমন কিছু নেই। আইন আছে, অ্যাপ্লিকেশন নেই, কিন্তু অন্য দেশে তারা যখন অবশ্যই ট্রিটমেন্টের মাধ্যমে হ্যাঁ সেগুলি তোমার ডিসচার্জ করে থাকে। তার মানে সেই সব জায়গায় এরকম অ্যাক্টিভেটেড স্লাস প্রসেসটা খুব ইফেক্টিভ। বাট ইন কেস অফ মেগা সিটি, হ্যাঁ, ইন কেস অফ মেগা সিটি লাইক ঢাকা, তখন কিন্তু আমাদের এই প্রসেসে গিয়ে আমরা মানে আমরা ম্যানেজ করতে পারবো না ওয়াটার। তখন আমাদের কি করতে হয়, এই অক্সিডেশন পন্ড ইউজ করতে হয়। অক্সিডেশন পন্ড, বিশাল বিশাল পন্ড বা পুকুর বা লেগুন, এগুলি সেখানে 10 থেকে 15 দিন যদি আমরা টাইমটা অ্যালাউ করি, এই সময়ের মধ্যে ওখানে এই ন্যাচারালি অর্গানিক্সটাকে অর্গানিক ডিকম্পোজিশন হয়ে থাকে মাইক্রোবসের মাধ্যমে। হ্যাঁ, এবং তখন আমি ধরে নিলাম এটা অক্সিডেশন পন্ডস, এখন আমি ধরে নিলাম এখন এটা অক্সিডেশন পন্ডস। এখানে 10-15 দিন ওয়াটারটা অ্যালাউ করার পরে, ন্যাচারাল ট্রিটমেন্টের পরে, তখন ডিসইনফেক্টেন্ট অ্যাড করে ওয়াটারটা আমরা ডিসচার্জ করে থাকি বুড়িগঙ্গা রিভারে, যেটা পাগলা সিএস ট্রিটমেন্ট প্ল্যান্টে চলতে থাকে। এইটাই হচ্ছে কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট। যখন তোমাকে যদি কোশ্চেন করা হয় এরকম যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে প্রাইমারি ট্রিটমেন্ট সম্পর্কে এক্সপ্লেইন করো, এবং ওয়াটার যেটা আমরা ডিসচার্জ করে থাকি ন্যাচারাল ওয়াটার বডিতে, তখন তখন তুমি এই পর্যন্ত এক্সপ্লেইন করবা, করে সেকেন্ডারি ট্রিটমেন্টের কথা বলবা, যে তখন আমরা লেগুন ইউজ করে থাকি। লেগুন হচ্ছে ন্যাচারাল অক্সিডেশন পন্ডস, যেটা সেখানে যে মাইক্রোবস বা ব্যাকটেরিয়া অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করে থাকে। কিভাবে করে থাকে, এই যে দেখো, তুমি যদি এই রিয়াকশনটা যদি দেখো, অর্গানিক ম্যাটার, ব্যাকটেরিয়া এবং অক্সিজেন, হ্যাঁ, বুঝছো? এক্স্যাক্টলি এই রিয়াকশনটাই তখন হয়, যে ওয়াটারটা তৈরি হয়, এটা আপনার ডিসইনফেকশন, এটা আমরা ডিসচার্জ করে থাকি ন্যাচারাল ওয়াটার বলি। এরপরে যদি মনে করি, ওই যে শুরুতেই বললাম যে এই ওয়াটারই আমাদেরকে আবার ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইউজ করতে হবে, অথবা আবার আমরা এই ওয়াটারটাই আমরা রিইউজ করব ফর আওয়ার ডোমেস্টিক পারপাসে, তখন কিন্তু এই যে ওয়াটারটা আফটার সেকেন্ডারি ট্রিটমেন্ট যে ওয়াটারটা ডিসচার্জ হচ্ছে, হ্যাঁ, মানে রিলিজ হচ্ছে বা আউট হচ্ছে, এটা আমরা টারশিয়ারি ট্রিটমেন্টের জন্য আমরা এটা পাঠিয়ে দিই, টারশিয়ারি ট্রিটমেন্ট ইউনিট। তাহলে কি বললাম এতক্ষণ? এটা হলো সেকেন্ডারি ট্রিটমেন্ট, যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম। সেকেন্ডারি ট্রিটমেন্ট হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, হ্যাঁ, অথবা ট্রিকলিং ফিল্টার প্রসেস। ট্রিকলিং মানে ট্রিকলস ডাউন, আমরা ট্রিকলিং ফিল্টার্স, আচ্ছা সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস। তো এই যে দেখো, অ্যাক্টিভেটেড স্লাজ নিয়ে যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম, এটাই ট্রিকলিং কই। দেখি ট্রিকলিং সম্পর্কে, না, আচ্ছা, আমি তোমাদের সেটা একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে যে ট্রিকলিং ফিল্টার্স প্রসেসটা হচ্ছে, ধরো গ্রেডেড ম্যাটেরিয়ালস থাকে, স্টোন, গ্র্যাভেল, হ্যাঁ, ইভেন প্লাস্টিক ম্যাটেরিয়ালসও হতে পারে।
এগুলি খুব ফাইন পার্টিকেলস অবস্থায়, এগুলি একটা লেয়ার তৈরি করা হয়, একটা লেয়ার তৈরি করা হয়, বুঝছো? আমি জাস্ট জিস্ট কথাটা বলছি। একটা লেয়ার তৈরি করলে যখন এই লেয়ারের উপরে কিসের লেয়ারটা হচ্ছে, গ্র্যাভেল অর স্যান্ড অর গ্রেডেড ম্যাটেরিয়াল, যেমন তোমার স্টোন হতে পারে অথবা প্লাস্টিক ম্যাটেরিয়ালস হতে পারে, হ্যাঁ। এর উপর দিয়ে যখন ওয়াটার পাস করা হয়, মানে ওয়েস্ট ওয়াটার আফটার প্রাইমারি ট্রিটমেন্ট, সেখানে একটা মাইক্রোবিয়াল একটা মাইক্রোবিয়াল তোমার লেয়ার তৈরি করে, একটা মাইক্রোবিয়াল লেয়ার তৈরি করে। ওয়াটার স্লোলি ওখানে পাস করতে থাকে, ডাউনওয়ার্ডলি পাস করে। হুম। এবং এই যে মাইক্রোবিয়াল একটা লেয়ার তৈরি হলো, এই মাইক্রোবসগুলি তখন ওয়াটারের মধ্যে যে অর্গানিক্স থাকে সেগুলো ডিকম্পোজিশন করে একটা স্লাজ প্রডিউস করে। হ্যাঁ, সেখানে স্লাজ আবার টাইম টু টাইম সেখানে স্ট্র্যাপারের মাধ্যমে সেগুলিকে আবার করতে হয়, রিমুভ করতে হয়। এই জন্য ট্রিকলিং ফিল্টার্সটা ওয়াটার কোয়ালিটি বেটার হয়, বাট এটা টাইম কনজিউমিং, এবং মেইন প্রবলেম হচ্ছে টাইম কনজিউমিং, যার জন্য অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে যে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসটাকে। তাহলে দুইটা প্রসেসের মধ্যে বেটার প্রসেস হচ্ছে মানে ইন দ্যাট কেস, যখন আমরা অপারেশনাল বেটার আমরা বলছি আর কি, হ্যাঁ। লো কস্ট ইনভলভ, লেস টাইম কনজিউমিং, এটা হলো অ্যাক্টিভেটেড স্লাজের জন্য। বাট ওয়াটার কোয়ালিটি বেটার হচ্ছে, কম্পারেটিভলি বেটার হচ্ছে তোমার ট্রিকলিং ফিল্টার্স প্রসেসে। হুম। তো যাই হোক, এখন ধরে নাও আমরা প্রাইমারি ট্রিটমেন্ট শেষ হলো, সেকেন্ডারি ট্রিটমেন্ট হয়েছে। তাহলে সেকেন্ডারি ট্রিটমেন্টে আমরা ট্রিকলিং ফিল্টার্স এবং অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসের কথা বলছি। তোমরা এই ক্ষেত্রে বলবা যে সেকেন্ডারি ট্রিটমেন্ট যদিও তিনটা ট্রিটমেন্ট আছে, একটা তো ন্যাচারাল ট্রিটমেন্ট প্রসেস, অক্সিডেশন পন্ডস, আউট অফ ট্রিকলিং ফিল্টার্স এবং অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, বেটার হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাশ বিকজ অফ অপারেশনাল এবং মেনটেনেন্স কস্ট। ধরো প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্টটা হয়ে গেল, অবস্থাটা কি দাঁড়ায়? আমরা যদি এই প্যারামিটার কথাগুলি চিন্তা করি, ইমপিউরিটিস যে রিমুভ হয়ে থাকে আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্টে, দেখো বিওডি 35% রিমুভ করা সম্ভব হয়, সিওডি আফটার প্রাইমারি ট্রিটমেন্ট, সিওডি 30, সাসপেন্ডেড সলিড 60%, টোটাল নাইট্রোজেন 20%, টোটাল ফসফরাস 10%, এবং ডিজলভ মিনারেলস দেখো আফটার প্রাইমারি ট্রিটমেন্ট কোনো মানে রিমুভালের সম্ভব হয় না আর কি, বুঝছো? কিন্তু যখন প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট হয়ে গেল, তখন যদি দেখো বিওডি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে থাকে আফটার সেকেন্ডারি ট্রিটমেন্ট। দেখো 90%, সিওডি 80%, সাসপেন্ডেড সলিডস 90%, এরপরে টোটাল নাইট্রোজেন 50, টোটাল ফসফরাস 30, এবং ডিজেল মিনারেলস মাত্র 5%। তার মানে আমরা যদি দেখি বোথ সাসপেন্ডেড সলিডস এবং সিওডি মেইনলি তোমার, এবং সাসপেন্ডেড সলিডস তোমার রিমুভ হয়ে থাকে এই প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্টের পরে। এখন আমাদের প্রয়োজন হলো টারশিয়ারি ট্রিটমেন্ট প্রসেস, যদি ওয়াটারটা আমরা ফার্দার ট্রিটমেন্ট করতে চাই। কি জন্য ট্রিটমেন্টটা করব? যে আমাদের ইউজ যদি হয়ে থাকে, যে আমাদের হয়তো ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করব, অথবা আমরা এটা ইউজ করব। এখন আর একটা বিষয়, এই যে ইউজটা যদি ইরিগেশনাল পারপাসে হয়ে থাকে, আমরা করতে চাই প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্টের পরে, হ্যাঁ, যখন ওয়াটারটা আমরা ডিসচার্জ করছি ন্যাচারাল ওয়াটার বডিতে, যেমন ধর বুড়িগঙ্গাতেই ডিসচার্জ করা হয় সাধারণত, এই পাগলা সিএস ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিটমেন্ট করে, এই
ওয়াটার কিন্তু পরবর্তীতে আমরা সিওয়ে এই ইরিগেশন বা পিসিকালচার ইত্যাদি পারপাসে ইউজ করতে পারি। কিন্তু যদি আমরা আরো অন্যান্য ইউজ করতে পারি ইন্ডাস্ট্রি বা হাউজহোল্ড পারপাসে, তখন কিন্তু আমাদের নেক্সট আরো ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে, যেটাকে টারশিয়ারি অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রসেস, অথবা এটাকে আমরা বলতে পারি যে কেমিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। হ্যাঁ, আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট প্রসেসও বলতে পারি। এই তাহলে যদি দেখি যে আফটার সেকেন্ডারি ট্রিটমেন্ট এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কি কি কন্টামিনেন্ট থাকছে, দেখো আমি রেড দিয়ে মেনশন করেছি, এখানে থাকছে সাসপেন্ডেড সলিডস থাকছেই। তার কারণে যে দেখ, আমরা তো 100% তো রিমুভাল কোনোটাই সম্ভব হচ্ছে না, তাই না? দেখো সাসপেন্ডেড সলিডস থাকছে, ডিজলভ অর্গানিক কম্পাউন্ডস থাকছে, ডিজলভ ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, ডিজলভ ইনঅর্গানিক মিনারেলস অ্যান্ড প্যাথোজেন্স। তাহলে কি কি এই আফটার সেকেন্ডারি ট্রিটমেন্ট দিস ওয়াটার স্টিল কন্টেন, মানে ওয়েস্ট ওয়াটার স্টিল কন্টেন সাম সাসপেন্ডেড সলিড, ডিজলভ অর্গানিক কম্পাউন্ড, ডিজলভ ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, একটা বলছে প্ল্যান্ট নিউট্রিয়েন্টস আর একটা বলছে ডিজলভ ইনঅর্গানিক মিনারেলস লাইক মেটালস এবং আদার সাবস্টেন্সেস, হ্যাঁ, এবং প্যাথোজেন্স। এখন সিকুয়েন্সিয়ালি একটার পর একটা আমাদেরকে সেগুলিকে রিমুভ করতে হবে। হ্যাঁ, বুঝছো? শুরুতেই ডিজলভ সাসপেন্ডেড সলিডস যেগুলি স্টিল রয়ে গেছে, সেগুলি আমরা কিভাবে রিমুভ করতে পারি। এবং যেমন এইখানে প্রসেসটা হচ্ছে কোয়াগুলেশন, বুঝছো, ফলোড বাই ফিল্ট্রেশন। প্রসেসটার নাম কি? কোয়াগুলেশন। তাহলে কোয়াগুলেশনটা কি? যখন কোনো কেমিক্যালস আমরা কেমিক্যালস মিনস কোয়াগুল্যান্ট, যেমন অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ, ফেরিক সালফেট, এইরকম 20 ডিফারেন্ট কোয়াগুল্যান্ট আমরা ইউজ করে থাকি ফর দ্য পিউরিফিকেশন অফ ওয়াটার ইন দ্য প্রসেস অফ কোয়াগুলেশন। একটা ওয়াটারের মধ্যে একটা থিকি জেলেটেনিয়াস সাবস্টেন্সেস তৈরি করে, থিকি জেলেটেনিয়াস মানে জেলির মতো সাবস্টেন্সেস তৈরি করে, যেটাকে বলা হয়, এবং ফ্লক ফর্ম করে। ফ্লক, তাহলে ফ্লকটা কি? ফ্লকটা হচ্ছে ওই যে জেলির মতো থিকি জেলেটেনিয়াস সাবস্টেন্সেস, এটা যখন তৈরি করে এটাই হচ্ছে ফ্লক। ফ্লকের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে ওয়াটার বডিতে যে ইমপিউরিটিসগুলি থাকে সেগুলি চুম্বকের মতো সেগুলিকে অ্যাট্রাক্ট করে করে ইনভেলাপ, যেমন এই যে খাম, যখন আমরা কোনো কিছু ভরি খামের মধ্যে, চারিদিকে এরকম অ্যাট্রাক্ট করে ইনভেলাপের মধ্যে তৈরি করলে তোমার কি হয়, তখন তোমার ডেনসিটিটা বেড়ে যায়, ফ্লকের ডেনসিটিটা বেড়ে যায়, এবং তখন গ্র্যাজুয়ালি নিচের দিকে সেটেল ডাউন করতে থাকে। হ্যাঁ, ধরো এরকম একটা ওয়াটার বডির মধ্যে একটা কন্টেনার মধ্যে যদি আমরা কোয়াগুলেন্ট অ্যাড করি এবং তখন স্টায়ার করি, তখন অ্যাগ্লোমারেট করলে তখন তোমার এই ফ্লক ফর্ম করে তখন এটা নিচের দিকে সেটেল ডাউন করে, বুঝছো? যেমন ধরো এই তোমার অ্যালকালাইন সলিউশনে ওয়াটারের মধ্যে যখন তোমার করা হচ্ছে, অ্যালাম যখন অ্যাড করা হচ্ছে, তখন যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা ফর্ম করে এটাই হচ্ছে ফ্লক। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে ফ্লক, এবং এটাই তখন সেটেল ডাউন করে। এই ফ্লকের মধ্যেই যত ধরনের ইম্পিউরিটিজ আছে অ্যাট্রাক্ট করে। ফ্লক আয়ন হচ্ছে তোমার পজিটিভ চার্জ, হ্যাঁ, আর ইম্পিউরিটির যেগুলি যে নেগেটিভ চার্জ আছে সেগুলিকে অ্যাট্রাক্ট করে। তার মানে কোয়াগুলেশন প্রসেস দুইটা প্রসেসে আমরা এক্সপ্লেন করতে পারি, একটা হলো ফ্লক ফরমেশন আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জ ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইলেকট্রিক্যাল চার্জ ডেভেলপমেন্ট, এই দুটোর মাধ্যমেই এই কোয়াগুলেশন প্রসেসটা কাজ করে থাকে। এইরকম তোমরা যদি লক্ষ্য করো, আমি একটা কথা অনেক সময় হয়তো বলি যে, যেমন ধরো বন্যার সময় আমাদের দেশে যখন চারিদিকে হিউজ মানে বিশাল বন্যা হয়, যখন তোমার পানি চারিদিকে থই থই করে, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স যখন থাকে না, যেমন ধরো হ্যান্ড টিউবওয়েল যখন ডুবে যায় পানির মধ্যে, ওই পানি তো আর ব্যবহার করতে পারে না, তখন গভর্নমেন্ট থেকে কি করে যে আপনারা এক কলসি পানি নেন, সেখানে কয়েকটা ট্যাবলেট, একটা বা দুইটা ট্যাবলেট দিন, ট্যাবলেট তখন বিতরণ করুন। ওই ট্যাবলেটটা কি? ওই ট্যাবলেটটা হচ্ছে এই হলো
কোয়াগুলেন্ট। হ্যাঁ, এই ট্যাবলেটটা হচ্ছে কোয়াগুলেন্ট। তখন ট্যাবলেটটা দিয়ে স্টায়ার করো, স্টায়ার করার পরে এই যে বলা হচ্ছে কোয়াগুলেশন ফলোড বাই ফিল্ট্রেশন, তার মানে সেখানে আমাদের অ্যালাউ করতে হবে টাইম টু সেটেল দ্য ইম্পিউরিটিস ইন দ্য বটম অফ দ্য কন্টেনার। হ্যাঁ, এবং তারপরে কি করো, যে এটা ফিল্টার করে নিয়ে সেঁকে নিয়ে খেয়ে ফেলুন। তার মানে কি, এই কোয়াগুলেন্টটা কাজ করে থাকে যে একটা হচ্ছে যে ইম্পিউরিটি যাই কিছু থাকুক না কেন সেগুলিকে সেটেল ডাউন করে, অ্যাট দ্য সেম টাইম যে মাইক্রোবস থাকে যেগুলি সেগুলিকে ডিস্ট্রয় বা কিল করে থাকে, যার জন্য আমরা ওয়াটারটা ইউজ করতে পারি। হ্যাঁ, ঠিক তেমনইভাবে যদি ফেরিক সালফেট ইউজ করি, একইভাবে এই যে ফেরিক হাইড্রোক্সাইড যেটা ফর্ম করছে এটাই ফ্ল। এইভাবে আমরা আমরা সাসপেন্ডেড সলিডস অ্যাট দ্য সেম টাইম অ্যাকচুয়ালি কোয়াগুলেশনই আমরা যদি ওয়াটার ট্রিটমেন্টের আমি যেহেতু সিকোয়েন্সিয়ালি একটু আলাপ করতে চাচ্ছি, কিন্তু মেইন প্রসেসটাই হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশন ফলোড বাই ফিল্ট্রেশন, এবং তারপরে যদি আমরা সেখানে কিছু পরিমাণ, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কোয়াগুলেন্ট 98 থেকে 99% অর্গানিজম কিল করতে পারে, 98 থেকে 99% পর্যন্ত অর্গানিজম কিল করতে পারে। কিন্তু আমরা ওয়াটার যদি আমরা ডোমেস্টিক পারপাজে পোর্টেবল পারপাজে যদি ইউজ করতে চাই, আমরা তো জানি, আমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার সম্পর্কে জেনে আসছি যে কোনোভাবেই ইকোলাই বা কোলিফর্ম অর্গানিজম থাকতে পারবে না, কোনোভাবেই না। হ্যাঁ, তো যদি তাই হয় তাহলে 1% অর্গানিজম অ্যালাউ করা যাবে না, যার জন্য পরবর্তীতে ক্লোরিন বা ডিসইনফেকশন করে নিয়ে আমরা ওই ওয়াটারটা ব্যবহার করতে পারি আর কি। তো এইটাই হচ্ছে তোমার ওয়াটার ট্রিটমেন্টের মেইন ট্রিটমেন্ট ইউনিট, যে কোয়াগুলেশন ইউনিট আর কি। হ্যাঁ, তাহলে এতক্ষণ বললাম যে রিমুভাল অফ সাসপেন্ডেড সলিডস, তার মানে আমরা সাসপেন্ডেড সলিডস রিমুভ করলাম, যদিও অন্যান্য নিউট্রিয়েন্ট এলিমেন্ট সবই এর মাধ্যমে রিমুভ হয়ে থাকে, কিন্তু তারপরে আমরা সিকোয়েন্সিয়ালি একটু আলাপ করছি, সেটা হচ্ছে যেমন রিমুভাল অফ ডিজলভ অর্গানিক কম্পাউন্ডস। এই যে নেক্সটটা রিমুভাল অফ ডিজলভ অর্গানিক কম্পাউন্ড, সেটা কিভাবে, সেটা আমরা রিমুভ করতে পারি অ্যাডজর্পশন অন অ্যাক্টিভেটেড কার্বন। প্রসেসটার নাম কি? অ্যাডজর্পশন। কার উপরে? অ্যাক্টিভেটেড কার্বন। বুঝছো? অ্যাক্টিভেটেড কার্বন যদি আমরা ওয়াটারের মধ্যে অ্যাড করতে পারি এবং সেখানে স্টায়ার করে টাইম অ্যালাউ করি, তখন এই ওয়াটারের মধ্যে যে ডিজলভ অর্গানিক্স ওয়াটার যা থাকে সেগুলোকে অ্যাবজর্ব করে। যেমন অ্যাক্টিভেটেড কার্বন বলতে তোমরা ল্যাবে তো করেছো চারকোল। চারকোল একটা অ্যাক্টিভেটেড কার্বন। অ্যাক্টিভেটেড কার্বন এটা হচ্ছে তোমার কি করে থাকে, এই কার্বনটা আমরা স্পেশালি তৈরি করতে পারি। এটা তৈরি করা যায় যেমন ধরো এই তোমার বিভিন্ন ধরনের উড কোকোনাট শেল, তারপর ফ্রুট স্টোনস, কোল, স্পিড, পেট্রোলিয়াম কোকস, সিনথেটিকও আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা যে উড ম্যাটেরিয়ালসকে অ্যাট হাই টেম্পারেচার ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, কি বললাম, যে উডি ম্যাটেরিয়ালস অ্যাট হাই টেম্পারেচার ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন যখন চারিং বা হিট করা হয় তখন একটা অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হলে কি হয়? অ্যাক্টিভেট হলে তখন পোরোসিটিটা সেখানে বেড়ে যায়, লো ভলিউমের পোর স্পেস তখন সেখানে তৈরি করে, সারফেস এরিয়াটাকে অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, মানে উদ্দেশ্যটা কি, যে আমাদের সারফেস এরিয়াটা যদি বাড়াতে পারি, এবং সেখানে যদি পোর স্পেস, খুব ফাইন পোর স্পেস থাকে হিউজ পরিমাণ, তাহলে সারফেস এরিয়াটা বেড়ে যাবে, এবং অ্যাট্রাকশন, অ্যাফিনিটি বা অ্যাবিলিটি ইমপ্রুভ করবে। তাহলে এই যে তিনটা কন্ডিশনের কথা আমি বললাম, এইটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বনের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভেটেড কার্বনটা কেমন? যেমন ধরো 1 কিউবিক ফিট যদি বলি সলিড কার্বন ম্যাটেরিয়ালস, হ্যাঁ, 1 কিউবিক ফিট, এটা কিন্তু বড় না, কিন্তু কি বললাম আমি, 1 কিউবিক ফিট বা ফুট সলিড কার্বনেসিয়াস ম্যাটেরিয়ালস কে যদি আমরা অ্যাক্টিভেট করি, তাহলে এর সারফেস এরিয়া দ্বারায় 10
10,000 স্কোয়ার মাইলস, 10,000 স্কোয়ার মাইলস এর সারফেস এরিয়া দ্বারা। তাহলে বুঝতে পারছো কত গুণ সারফেস এরিয়া বাড়িয়ে দেয় এই যখন আমরা উডি ম্যাটেরিয়ালসকে অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেটেড কার্বন যেটা। হ্যাঁ, বুঝছো? তাহলে অ্যাবজর্পশনের মাধ্যমে, তাহলে এই অ্যাক্টিভেটেড কার্বন আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পাউডার্ড অ্যাক্টিভেটেড কার্বন প্যাক যেটাকে বলা হয়, আর একটা হলো গ্র্যানুলেটেড অ্যাক্টিভেটেড কার্বন যেটাকে জ্যাক বলা হয়। একটা জ্যাক আর একটা হচ্ছে প্যাক। ফাংশন কি করে থাকে, ভোলাটাইল যে অর্গানিক কম্পাউন্ডস আছে অথবা সেমি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড সেগুলিকে রিমুভ করে। ডিক্লোরিনেশন, ক্লোরিনের পরিমাণ যদি আমরা যখন ক্লোরিনেশন করে থাকি কি জন্য, মাইক্রোবসকে রিমুভালের জন্য। সেটাকে আবার আমরা যদি এক্সেস পরিমাণ ক্লোরিন থাকে সেটাকে ডিক্লোরিনেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি গ্র্যানুলার অ্যাক্টিভেটেড কার্বন। এরপরে টোটাল অর্গানিক কার্বনটাকে রিডিউস করতে পারি, কালার রিমুভ করতে পারি। কালার কিন্তু মিরাকেল, মানে এটা তোমার ভিজুয়ালি তোমরা দেখতে পারবা যখন ওয়াটার তুমি ল্যাবে একটা কালার্ড ওয়াটার তুমি নিয়েছো, সেখানে কিছু পরিমাণ চারকোল বা অ্যাক্টিভেটেড কার্বন অ্যাড করো, একটু স্টার করো, একটু রেখে দাও, ধরো ফিল্টার করে না, ইউ উইল গেট একবার ক্লিনার ওয়াটার। হ্যাঁ, ধরো আমরা রিভার্স অসমোসিস করব আলটিমেটলি ধরো বোতল ওয়াটার প্রোডাকশনের জন্য, তখন কিন্তু আমরা অ্যাক্টিভেটেড কার্বন প্রি ট্রিটমেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারি। বুঝছো? এই যে অ্যাক্টিভেটেড কার্বনের পোর স্পেসটাকে দেখানো হয়েছে, সারফেস এরিয়াটা অনেক বেড়ে গেছে। এই যে এখানে যদি দেখো, হ্যাঁ, সলিড অ্যাক্টিভেটেড কার্বন, এখানে তোমার আমি যে বললাম দুই ধরনের, একটা হচ্ছে গ্র্যানুলার আর একটা ফাইন। গ্র্যানুলার এবং ফাইন। গ্র্যানুলারটাকে বলা হচ্ছে জ্যাক, গ্র্যানুলার অ্যাক্টিভেটেড কার্বন, আর একটা বলা হয় পাউডার অ্যাক্টিভেটেড কার্বন। পাউডার অ্যাক্টিভেটেড কার্বন খুব তাড়াতাড়ি কাজ করে থাকে। আচ্ছা, দেখো কিভাবে অ্যাক্টিভেটেড কার্বনটা কাজ করে থাকে। কেমিক্যাল, এটা আমরা দেখলাম। কেমিক্যাল অক্সিডেশনের মাধ্যমেও কিন্তু আমরা তোমার এই রিমুভ করতে পারি যে এই অর্গানিক কম্পাউন্ডস। বুঝছো? কেমিক্যাল অক্সিডেশনের মাধ্যমে এখানে অক্সিডেন্ট হিসাবে হাইড্রোজেন পারক্সাইড আর ওজোন আমরা ইউজ করতে পারি। যখন আমরা হাইড্রোজেন পারক্সাইড ইউজ করি তখন এটা ইজিলি কিন্তু ডিকম্পোজ হয়ে রিলিজ করে অক্সিজেন। এই রিলিজড অক্সিজেন কিন্তু অর্গানিক্স যেটা থাকে সেটাকে ডিকম্পোজিশন করে থাকে, হ্যাঁ, অক্সিডাইজ করে থাকে এবং অক্সিডাইজ করে এবং আলটিমেটলি অর্গানিক ম্যাটেরিয়াল সেখান থেকে রিমুভ হয়ে থাকে। নেক্সট যদি দেখো যে এটা কি, এই যে ডিজলভ ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, আমরা সেখানে যাই। রিমুভাল অফ ডিজলভ ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, স্পেশালি ফসফরাস এবং নাইট্রোজেন। ফর ফসফরাস, যেমন ওই যে যখন আমরা অ্যালুমিনিয়াম সালফেট মানে অ্যালাম অ্যাড করেছিলাম, সেখানেই কিন্তু যে ইনঅর্গানিক ওয়াটার মধ্যে থেকে থাকে। আমি ওই যদি বললাম না তখন যে কোয়াগুলেশন প্রসেসটাই হচ্ছে মেইন, সব কিছু রিমুভ হয়ে থাকে। তখন ওয়াটার মধ্যে যদি ফসফরাস আয়ন থাকে, এই সেটা অ্যালুমিনিয়াম ফসফেটে ফর্ম করে এবং প্রেসিপিটেট করে। আমাদের ওয়াটার ট্রিটমেন্টের মেইন টার্গেট হচ্ছে যে কোনো ধরনের ইমপিউরিটিসটাকে আমরা যদি প্রেসিপিটেট ফেলাইতে পারি, আমরা প্রেসিপিটেট ফেলাতে পারলেই আমাদের সাকসেস। দেন আমরা যদি সেখানে প্রেসিপিটেট ফেলতে পারলে তখন আমরা যদি ফিল্টার করে নিতে পারি, ব্যাস হয়ে গেল, আমরা তখন আমরা পিওর ওয়াটার পেতে পারি। তো তার মানে আমরা জাস্ট একটা এক্সপ্লেনেশনের জন্যই বলা, তুমি এখানে সহজে রিয়াকশনটা দিয়ে বলতে পারো যে আমরা কোয়াগুলেশন প্রসেসে যে অ্যালামটা অ্যাড করেছিলাম সেটাই এই ফসফরাসের সঙ্গে রিয়াক্ট করে অ্যালুমিনিয়াম ফসফেট ফর্ম করে এবং প্রেসিপিটেট করে। ঠিক তেমনই ভাবে অ্যামোনিয়া বা নাইট্রোজেন আমরা রিমুভ করতে পারি ওয়াটার থেকে, সেটা হচ্ছে বাই স্ট্রিপিং প্রসেস। প্রসেসটা কি? অ্যাজিটেটিং ওয়াটার ইন প্রেজেন্স অফ এয়ার। হ্যাঁ, মানে ওয়াটার মধ্যে
যদি আমরা অক্সিজেন সাপ্লাই করে অ্যাজিটেট আন্দোলন করতে পারি, তখন অ্যামোনিয়াম যেটা থাকে সেখান থেকে অ্যামোনিয়া রিলিজ হয়। হ্যাঁ, এই অ্যামোনিয়া আলটিমেটলি বোথ নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন প্রসেসে নাইট্রেট এবং আলটিমেটলি নাইট্রেট হয় এবং এটা অ্যাটমসফিয়ারে চলে যায়। তাহলে ওয়াটার থেকে যে অ্যামোনিয়াম ফর্ম করে, প্রথমে এয়ার স্ট্রিপিং এর মাধ্যমে আমরা অ্যামোনিয়া যেটা লিবারেট করে, এই অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং আলটিমেটলি নাইট্রোজেন এবং অ্যাটমসফিয়ারে চলে আসে। এইভাবে আমরা কি করলাম যে তোমার প্ল্যান্ট নিউট্রিয়েন্ট যেটা ফসফরাস এবং নাইট্রোজেন সেখান থেকে রিমুভ করা সম্ভব। এরপরে আসো, আমি আর একটু সময় নিব, এই 5 মিনিট শেষ হয়ে যাবে। এরপরে তোমরা কি অনেকে লিভ নিচ্ছ নাকি? আমি শব্দ পাচ্ছি। হ্যালো? না তো স্যার, এখন হচ্ছে 71 জন আছে, 71। আচ্ছা, তোমরা কি 5-7 মিনিট আর আমরা একটু কন্টিনিউ করি, তাহলে এটা শেষ করতে পারবো। জি স্যার। ক্লাস নেই তো এখন এই মুহূর্তে? ক্লাস নেই না স্যার, ক্লাস একবার 12টায় আবার। আচ্ছা ঠিক আছে, একটু একটু বসো। হ্যাঁ, এরপরে দেখো রিমুভাল অফ ডিসলভ ইনঅর্গানিক মিনারেলস। আমরা কিন্তু এর আগেরটা আলোচনা করলাম ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, ফসফরাস, নাইট্রোজেন, স্পেশালি এই দুটার কথাই বললাম। ইনঅর্গানিক মিনারেলস, হিউজ পরিমাণ ইনঅর্গানিক মিনারেলস থাকতে পারে। হ্যাঁ, সেখানে আমরা দুই ভাবে এটাকে রিমুভ করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রোডায়ালাইসিস আর একটা হচ্ছে রিভার্স অসমোসিস। এই দুইটা প্রসেসের মাধ্যমে। তো আমি যদি ইলেকট্রোডায়ালাইসিসের কথা বলি, ইলেকট্রোডায়ালাইসিসের কি প্রয়োজন পড়ে? এখানে প্রয়োজন পড়ে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি প্রয়োজন পড়ে। আর একটা কি প্রয়োজন পড়ে? মেমব্রেনস অফ এ কেমিক্যালি ট্রিটেড পলিমার। তাহলে একটা মেমব্রেনের প্রয়োজন পড়ে, যে মেমব্রেনটা তৈরি করা হয় যে কেমিক্যালি ট্রিট করে, পলিমারের মাধ্যমে কেমিক্যালি ট্রিট করে যে একটা মেমব্রেন তৈরি করা হয়, হ্যাঁ, সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটা। তাহলে এই দুটো জিনিস প্রয়োজন পড়ে। তাহলে কি কি প্রয়োজন পড়লো? একটা হচ্ছে ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে মেমব্রেন, যেটা পলিমার দ্বারা তৈরি কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে। এটা কিভাবে কাজ করে থাকে? আমরা যখন ইলেকট্রিক কারেন্ট পাস থ্রু দ্য ওয়াটার বাই মিনস অফ টু ইলেকট্রোডস, মানে দুইটা ইলেকট্রোড থাকবে ওয়াটার বডির মধ্যে, হ্যাঁ, তখন আমরা সেখানে ইলেকট্রিসিটি পাস করি। এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে ইমার্সড ইলেকট্রোড, যে ইলেকট্রোড দুটো ওয়াটারের মধ্যে যেটা চুবানো বা ডুবানো থাকে, আর সেপারেটেড ফ্রম ইচ আদার বাই মেমব্রেন। দুই পাশে যে দুটো ইলেকট্রোড থাকে, মাঝে মেমব্রেন দ্বারা সেপারেট থাকে। এখন যখন আমরা ইলেকট্রিসিটি পাস করছি, থার্ড যেভাবে কাজ করে থাকে, দ্য আয়নস ইন সলিউশন। আয়নস বলতে এখানে এই যে বিভিন্ন যে মিনারেলসগুলি থাকে, এই আয়নসগুলি সলিউশনের মধ্যে যেগুলি থাকে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ড দ্য ইলেকট্রোডস, ইলেকট্রোডের দিকে তখন সেটা মুভ করতে থাকে, পাস থ্রু দ্য মেমব্রেনস। তাহলে মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করতে পারে, কে পাস করতে পারে? এই যে ইনঅর্গানিক যে মিনারেলগুলি থাকে সেগুলি পাস করতে পারে, এবং এই মেমব্রেনের পিছনে ক্লিনার ওয়াটার থেকে যায়। তাহলে আমাদের ইলেকট্রোডায়ালাইসিসের মেইন ফাংশনটা কি? এখানে দুই ধরনের জিনিস প্রয়োজন, একটা হলো ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা পলিমারের মাধ্যমে তৈরি করা হয় কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে। হ্যাঁ, এবং সেখানে যখন আমি ইলেকট্রিসিটি পাস করা হয়, প্রথম কথা ইলেকট্রিসিটি পাস করা হয়, এই ইলেকট্রিসিটি দুই পাশে যে দুটো ইলেকট্রোড থাকে এর মাঝে একটা মেমব্রেন থাকে। যখন ইলেকট্রিসিটি পাস করা হয় তখন আয়নগুলি যদি ওয়াটারের মধ্যে যেগুলি থাকে টুয়ার্ডস দ্য ইলেকট্রোড, সেগুলি মুভ করতে পারে থ্রু মেমব্রেনস। তার মানে এই মেমব্রেনসের মধ্যে শুধুমাত্র ইনঅর্গানিক মিনারেলসগুলি পাস করতে পারে, ওয়াটার মলিকুল পাস করতে পারে না। এই মেমব্রেনের স্পেশালিটিটা এমন ভাবে তৈরি করা, এর পোর সাইজটা এইভাবে তৈরি করা, যে যার মধ্য দিয়ে শুধুমাত্র মিনারেলগুলি, ইনঅর্গানিক যেগুলি সেগুলি পাস করতে পারে, ওয়াটার মলিকুল পাস করতে পারে না। এটাই হচ্ছে এখানকার মেইন প্রিন্সিপাল, এইভাবে কাজ করে থাকে। হোয়াট অ্যাবাউট রিভার্স অসমোসিস? রিভার্স অসমোসিস হচ্ছে এই যে ধরো
টু আমি একটু একটু এইভাবে বলার চেষ্টা করি। বেসিক্যালি রিভার্স অসমোসিস হচ্ছে কনসিস্টস অফ ফোর্সিং ওয়াটার। এখানেও সেমি পারমিয়েবল মেমব্রেন প্রয়োজন, যে যখন ওয়াটার ফোর্স করা হয় থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, এন্ড তখন তোমার একটা প্যাসেজ, একটা রাস্তা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে যে প্যাসেজটা তৈরি করে, সেইটার মধ্যে দিয়ে শুধুমাত্র ওয়াটার মলিকুল পাস করতে পারে, বাট নট আদার ম্যাটেরিয়াল। এবং এই যে প্রসেসটা ডিপেন্ড করে যে absorption of water on the surface of the membrane। হ্যাঁ, তার অর্থ হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনটার স্ট্রেংথটা এখানে ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা ফোর্স করছি ওয়াটার, কার মধ্যে দিয়ে? একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে। এই সেমি পারমিয়েবল মেমব্রেনের ভিতর দিয়ে যখন ওয়াটার পাস করছে, একটা প্রেসার এক্সার্ট করে, প্রেসার অ্যাপ্লাই করে, দ্যাট অ্যালাউজ, একটা কি অ্যালাউ করে? একটা প্যাসেজ অ্যালাউ করে বা তৈরি করে বা রাস্তা তৈরি করে, যার মাধ্যমে অনলি ওয়াটার মলিকুল পাস করে আদার সাইডে চলে যেতে পারে, আর ইনঅর্গানিক মলিকুলগুলো পিছনে থেকে যায়। এইভাবে সেখানে যখন আমরা দেখি হাই গ্রেড ওয়াটার তৈরি করতে চাই, মানে একবার ডিআয়নাইজড ওয়াটার, যখন আমরা ল্যাবের পারপাসে, ল্যাব পারপাস বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন, যখন ডিআয়নাইজড ওয়াটার যখন আমরা তৈরি করতে চাই, তখন বোথ রিভার্স অসমোসিস এবং ইলেকট্রোডায়ালাইসিস আমরা দুই প্রসেসটাই অ্যাপ্লাই করা হয়ে থাকে। এই জন্যই দেখবা যে এই যে বোতল ওয়াটার আমরা বাজারে পাই, দেখবা বোতলের গায়ে লেখা আছে, জানি না তারা তৈরি করে ফলো করে কিনা, যে সেখানে তাকে রিভার্স অসমোসিস ফলো করেছে, হ্যাঁ, ইউভি রেডিয়েশন ইউজ করা হয়েছে, এইভাবে তারা ওয়াটারটাকে ডিসইনফেকশন করছে এবং সব ধরনের মিনারেলসগুলি তারা সেখান থেকে রিমুভ করছে। তাহলে মেন কথাটা হচ্ছে যে ইনঅর্গানিক মিনারেল যেগুলি আছে সেগুলি আমরা রিমুভ করতে পারি বোথ ইলেকট্রোডায়ালাইসিস এবং রিভার্স অসমোসিসের মাধ্যমে। ইলেকট্রোডায়ালাইসিসের মাধ্যমে যে সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা থাকে, এই মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করে যায় শুধুমাত্র ইনঅর্গানিক মিনারেলস, বাট ওয়াটার মলিকুলসগুলি পিছনে থেকে যায়। এইভাবে আমরা সেপারেট করতে পারি। তারপরে ওয়াটারের মধ্যে যদি কোনো কিছু, মানে কিছু পরিমাণ যদি মিনারেলস থেকেই যায়, তখন আবারও আমরা রিভার্স অসমোসিস ইউজ করতে পারি। এইখানে সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা ইউজ করা হয়, সেটার মধ্যে দিয়ে শুধুমাত্র ওয়াটার মলিকুল পাস করতে পারে, বাট মিনারেলসগুলি পিছনে থেকে যায়। হ্যাঁ, এইভাবেই আমরা ওয়াটার মলিকুল, মানে ওয়াটার থেকে ইনঅর্গানিক মিনারেলস সেপারেট করতে পারি। ফাইনালি যেটা আসছে, আর কি থাকলো ওয়াটারের মধ্যে? এই প্যাথোজেন্স, আমাদের রেস্ট থাকলো প্যাথোজেন্স। এই প্যাথোজেন্সগুলি আমরা রিমুভ করতে পারি, যেটাকে বলা হচ্ছে ওয়াটার ডিসইনফেকশন বা জার্ম ফ্রি করা। তো ক্লোরিন হচ্ছে মোস্ট ইফেক্টিভ প্রসেস ফর কিলিং ব্যাকটেরিয়া ইন ওয়াটার। যখন ক্লোরিন আমরা ওয়াটারের মধ্যে অ্যাড করে থাকি, এটা সহজে হাইড্রোলাইজ হয়, হ্যাঁ, বুঝছো? তোমার এই সোশিয়াল হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম করে, সামটাইমস আমরা সাধারণত ক্লোরিন গ্যাসই ব্যবহার করে থাকি। এই ইফেক্টিভ, যখন গ্যাসিয়াস ফর্মে কোনো কিছু অ্যাপ্লাই করা হয়, তখন কন্ট্যাক্ট টাইমটা যেহেতু কম লাগে, টাইমটা সেভ হয় এবং ফাংশনটা ভালো করে থাকে। বাট প্রবলেম হচ্ছে একটাই, যে সেখানে তোমাদের একটা রিস্ক থেকে যায় হ্যান্ডলিং এর। এটা ছাড়া এটা কিন্তু বেটার গ্যাসিয়াস ফর্ম অফ ক্লোরিন। বাট আমরা যখন গ্যাসিয়াস ফর্মে থাকে না বা কোনো প্রবলেম থাকে, আমরা কিন্তু সল্ট ফর্মে হাইপোক্লোরাইড সল্ট ইউজ করতে পারি, যেমন ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আমরা ইউজ করতে পারি। এই দুই ধরনের
কেমিক্যাল স্পিসিস ফর্ম করে যখন আমরা ক্লোরিন অ্যাড করে থাকি ওয়াটারের মধ্যে, একটা হচ্ছে হাইপোক্লোরাস আর একটা হচ্ছে ক্লোরাস, যেটাকে বলা হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন। তাহলে টু স্পিসিস ফর্ম, হ্যাঁ, যখন আমরা ক্লোরিন ওয়াটারের মধ্যে অ্যাড করে থাকি, একটা হচ্ছে হাইপোক্লোরাস, একটা হচ্ছে ক্লোরাস, যে দুটাকে একত্রে বলা হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন। এই ফ্রি অ্যাভেলেবল ক্লোরিনটা ইজ ভেরি ভেরি ইফেক্টিভ ইন কিলিং ব্যাকটেরিয়া, বুঝছো? তাহলে ক্লোরিন যেটা আমরা ওয়াটারের মধ্যে অ্যাড করে থাকি, প্রিন্সিপালটা কি, কিভাবে ফাংশন করে? হাইপোক্লোরাস এবং ক্লোরাস ফর্ম করে, যেটাকে বলা হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন, যেটা অর্গানিজম কিলিং এর ক্ষেত্রে মেইন চাবিকাঠি। ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া, এই যে এই হাইপোক্লোরাস, এটা রিয়াক্ট করে অ্যামোনিয়াম করে মনো, ডাই এবং ট্রাই ক্লোরামিন ফর্ম করে। যদি ওয়াটারের মধ্যে কিছু পরিমাণ অ্যামোনিয়া থাকে, এই হাইপোক্লোরাস তখন কি করে, মানে যখন অ্যামোনিয়া ফর্ম করে ওয়াটারের মধ্যে, তখন এই হাইপোক্লোরা মনো, ডাই এবং ট্রাই ক্লোরামিন ফর্ম করে। এই তিনটাকে একত্রে বলা হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। এই কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিনের ফাংশন কি? এটাও ডিসইনফেকশনের কাজে রোল প্লে করে থাকে, যদিও এটা উইকার ডিসইনফেক্টেন্ট হিসাবে কাজ করে থাকে, বাট এটা স্টিল স্টেডি, স্টেডি, বুঝছো? এই জন্য দেখবা যে ওয়াটার ডিস্ট্রিবিউশন লাইনে, যেটাকে নেটওয়ার্ক বলে থাকি, আফটার ট্রিটমেন্ট, এই যে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন ট্রিটমেন্ট কমপ্লিট হচ্ছে, তখন ডিস্ট্রিবিউশনের আগে কিছু পরিমাণ পোস্ট ক্লোরিনেশন করা হয়ে থাকে। এই ক্লোরিনটা যদি পরবর্তীতে পাইপলাইনের মধ্যে যেন কোনো অর্গানিজম গ্রো না করতে পারে, যদি সেখানে কোনো অ্যামোনিয়া ফর্ম করে, হ্যাঁ, এই অ্যামোনিয়ার সঙ্গে এই হাইপোক্লোরাস যেটা তৈরি হয় আফটার ইনজেকশন অফ ক্লোরিন, মনো, ডাই এবং ট্রাইক্লোরামিন যেটা তৈরি করে, যেটাকে বলা হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন, সেটা কিন্তু পরবর্তীতে কোনো অর্গানিজম গ্রো করতে দেয় না, হ্যাঁ, ইন দ্য পাইপলাইন। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দুইভাবে কাজ করে থাকে, একটা ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন, একটা হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। তাহলে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন বুঝতে পারছো, হাইপোক্লোরিন ক্লোরাইডের কম্বিনেশন, এবং যখন অ্যামোনিয়া থাকে ওয়াটারের মধ্যে অল্প পরিমাণে যদি গ্রো করে, মানে প্রডিউস করে, তো সেখানে হাইপোক্লোরাস রিয়াক্ট করে মনো, ডাই এবং ট্রাইক্লোরামিন ফর্ম করে, যেটাকে বলা হচ্ছে কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। সেটাও তোমার খুবই গুরুত্বপূর্ণ ওয়াটার ডিস্ট্রিবিউশন লাইনের জন্য, যেন পরবর্তীতে সে কোনো অর্গানিজম গ্রো না করতে পারে, বুঝছো? এখন বুঝতে পারছো যে প্রত্যেকেরই সুবিধা অসুবিধা দুটোই আছে ক্লোরিনেশনের। যার কি বলছে যে ইজি টু ইউজ, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভেরি পপুলার, যদিও কিছু পরিমাণে একটা স্মেল তৈরি হয়, হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ কি কারণে? ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিলিং এর ক্ষেত্রে, এবং ইনএক্সপেন্সিভ, যেটা আমরা চাই, হ্যাঁ। ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, যেমন প্যারাসাইটের ক্ষেত্রে, খুব কিলিং এর ক্ষেত্রে মানে খুব যে ইফেক্টিভলি কাজ করে তা না, করে তো বটেই, হ্যাঁ, একবারে যেটা বলা হচ্ছে নট ইফেক্টিভ এটা না, কিছুটা কাজ করে। কমপ্লেক্স কম্পাউন্ডস আর ফর্ম উইথ অর্গানিক মিনারেল, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স কম্পাউন্ডস ক্যান ফর্ম উইথ অর্গানিক ম্যাটেরিয়াল which over time can be hazardous to health. এটা তোমার এটা একটা গ্রেট ডিসঅ্যাডভান্টেজ এই ক্লোরিনেশন প্রসেসে। সামটাইমস এক ধরনের কেমিক্যাল ফর্ম করে যেটা হেলথের জন্য ভালো না। It is best to use the water in a shorter period of time and store it in a plastic container in a cool and shaded place. এটা ধরো একটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলেছে, কিন্তু মেইন কথাটা হচ্ছে যে প্যারাসাইটের জন্য খুব ইফেক্টিভ রোল প্লে করতে পারে না, এবং ওয়ান কাইন্ড অফ কেমিক্যালস থেকে বায়ো প্রোডাক্ট সেখানে ফর্ম করে, যেটা লং টাইমের জন্য হেলথের জন্য ভালো না এটা, হ্যাঁ।
এই আমি এই পর্যন্তই থাক, মানে আমি আরেকটু ডিসইনফেকশন নিয়ে সেটা হইতে পারে না, এই পর্যন্তই থাক। ক্লোরিনেশন হলো মিউনিসিপাল ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে একটুখানি এটা আলোচনা আর একদিন ক্লাসের মধ্যে করব, ঠিক আছে? তাহলে কি হলো, আমরা ধরো কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট বলতে বোঝায় ওয়েস্ট ওয়াটার যদি আমরা ইউজ করি, যে ওয়েস্ট ওয়াটার থেকে কিভাবে আমরা একবার পিওর ওয়াটারটা তৈরি করতে পারি। তাহলে নট বোথ বলবো এখানে, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ট্রিটমেন্টের ইনভলভমেন্ট। এখন এটা ডিপেন্ড করছে যে ইন্টেন্ডেড ইউজেস অফ ওয়াটার। এখন ইউজ যদি হয় জাস্ট আমরা ন্যাচারাল ওয়াটার বডিতে ওয়াটারটা আমরা ডিসচার্জ করবো, ওয়েস্ট ওয়াটার থেকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করবো, তাহলে ট্রিটমেন্টটা প্রয়োজন করবে জাস্ট প্রাইমারি ট্রিটমেন্ট। এবং সেকেন্ডারি ট্রিটমেন্টের তো লেগুন যদি আমরা ইউজ করি এবং ডিসইনফেকশনের পরে সেটা রিলিজ করা। এই পরবর্তীতে যদি আমরা ওই ওয়াটারটা এগেইন ইউজ করতে চাই ফর আওয়ার ডিফারেন্ট পার্ট, ইন্ডাস্ট্রিয়াল অর ডোমেস্টিক পারপাজে, তখন আমাদের টারশিয়ারি ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে। টারশিয়ারি ট্রিটমেন্ট আমাদের সিকোয়েন্সিয়াল, তখন কেমিক্যালসের ইনভলভমেন্ট। শুরুতেই বলেছি যে কোয়াগুলেশন, তারপরে বলেছি যে তোমার অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে অ্যাডজর্পশন অন অ্যাক্টিভেটেড কার্বন, এরপরে তোমার কেমিক্যাল অক্সিডেশনের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড, ওজোন, এগুলির ইউজ করে আমরা অক্সিডেশনের মাধ্যমেও করতে পারি। এরপরে আমরা তোমার ফসফরাস এবং অ্যামোনিয়াম রিমুভ করতে পারি, যে তোমার ফসফরাস সহজেই কোয়াগুলেশনের মাধ্যমে এবং অ্যামোনিয়া বা নাইট্রোজেন রিলিজ করতে পারি স্ট্রিপিং প্রসেসে। এবং পরবর্তীতে ইনঅর্গানিক মিনারেলস যেগুলি থাকে, ইনঅর্গানিক মিনারেলস বোথ তোমার রিভার্স অসমোসিস এবং ইলেকট্রোডায়ালাইসিসের মাধ্যমে রিমুভ করতে পারি। এবং আলটিমেটলি যেটা খুবই গুরুত্বপূর্ণ পোর্টেবল ওয়াটারের জন্য, জার্ম ফ্রি করার জন্য, ডিসইনফেকশন, ক্লোরিনেশন। আমরা ক্লোরিনেশন সম্পর্কে আলোচনাটা করলাম। ক্লোরিনেশন দুইভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে প্রি অ্যাভেলেবল ক্লোরিন এবং কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন, এই দুইভাবে। এবং আলটিমেটলি আমরা ওয়াটার এখন যেটা পেলাম সেটা হলো সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ওয়েস্ট ওয়াটার। ক্লিয়ার? জি স্যার। অনেক কথা বলেছি, তোমাদের কোনো রেসপন্স নিলাম না, পাইলাম না। ঘুমাও কিনা, কোথায় আসো, জয়েন করে কি করো তাও তো জানি না, চোখেও দেখি না। কবে তোমাদেরকে চোখে দেখবো? হ্যালো স্যার সামনের উইক থেকে সামনে আশা করি। আশা করি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, দোয়া করো তোমার ম্যাডামের জন্য। জি স্যার। ছেলেমেয়েরা শুনতে পাচ্ছ? সবাই বলো একটু। জি স্যার। জি স্যার। তো ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।